পর্যন্ত দ্রুত এই অঞ্চল ছেড়ে যেতে পারেনি। কারণ হচ্ছে তাদেরও হিসাব ছিল যে আক্রমণটা হবে ইরান সাথে, সাথে হচ্ছে ইরান আর কি। যে কারণে তাদের ওই ধরনের দ্রুত এক্সিটের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এখন তারা সেখানে আটকা পড়েছে, অঞ্চল ছাড়তে পারেনি। সুতরাং এই সবকিছু মিলিয়ে যেটা দেখা যায় যে এখানে সংকট আরো গভীর হচ্ছে। এয়ার মানে বিমান চলাচল, যাত্রীবাহী বিমান চলাচল, এই অঞ্চলের যাত্রীবাহী বিমান চলাচলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা এইভাবে দেখি যে আপনি আপনার মাথায় বিশ্বের গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম কয়েকটা, এই অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম কয়েকটা বিমান কোম্পানির নাম বলেন। ইত্তেহাদ, এমিরেটস, কাতার, তাই না? তারপর হচ্ছে বাহরাইন, সৌদি আরব, এগুলো এরা পুরোপুরি বন্ধ, পুরোপুরি বন্ধ। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকার নিরাপত্তা ছাতা, তারা বলতো হচ্ছে সিকিউরিটি অ্যামব্রেলা। এই যে নিরাপত্তা ছাতা, অর্থাৎ আমি এই মধ্যপ্রাচ্য অঞ্চলকে এমন নিরাপত্তা বেষ্টনী দেব ভাই, তুমি খালি আমার কথায় নাচবা, ইয়া হাবিবি কবা, মাথা ঝুলাবা, আমি যেটা করব সেটাই করবা, ইসরায়েলের সাথে কোনো ঝামেলা করবে না, তোমাকে কেউ টাচ করবে না, সব নিরাপত্তা আমি দেবো। এটাই তো ছিল ট্রাম্পের কথা। ট্রাম্প সৌদি আরবে এসেছে, ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে এসেছে, ট্রাম্প কাতারে এসেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। ট্রাম্প বলছে ভাই তোমার টাকা আছে তুমি দাও, এভাবে এভাবে না বলেছে, আপনারা তো জানেন, শুনেছেন না সেগুলো, আমার আলোচনায় শুনেছেন, বিভিন্নভাবে দেখেছেন। ট্রাম্পের কথা ভাই তোমার টাকা আছে তুমি দাও, নিরাপত্তা আমি দেবো, এটা নিয়ে তোমার চিন্তাই করা লাগবে না। কে তোমার উপর আক্রমণ করবে, কার সাহস আছে আক্রমণ করার, আমি হচ্ছে দুনিয়ার সবচাইতে নিরাপত্তা দেওয়ার জায়গা, আমি যাকে চাই তাকে হচ্ছে জান্নাত দিই, যাকে চাই তাকে হচ্ছে জাহান্নাম দিই, এরকম একটা পরিস্থিতি সে তৈরি করেছিল। কিন্তু তার সেই নিরাপত্তা বেষ্টনী, তার যে সেই মার্কিন সুরক্ষা ছাতা, সেই ছাতা সব দিক দিয়ে ভঙ্গুর হয়ে পড়েছে। মার্কিন সুরক্ষা ছাতার নিচে থাকা জিসিসি, গালফ কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই যে আরব রাজতন্ত্রগুলো যারা তাদের ঘাঁটি এবং সুবিধা দিয়েছিল যুক্তরাষ্ট্রকে, সুবিধা দেওয়ার পেছনে মূল কারণ ছিল কি, যে এই ভৌগোলিক যে পরিস্থিতি এখানে, সেটাকে আমেরিকা তার মতো করে চালাক, কোনো সমস্যা নাই, তার মতো করে সে গোয়েন্দা সংগ্রহ কেন্দ্র হিসেবে এই ঘাঁটিগুলোকে ব্যবহার করুক, তাতেও সমস্যা নেই, আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তাটা দিক। নিরাপত্তা কয় দিক থেকে? 3 দিক থেকে। একটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, যে আমার অর্থনীতিতে কখনোই কোনোভাবেই হচ্ছে টালমাটাল হবে না। বিভিন্ন দেশ আছে দেখবেন যে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো একটা ঝামেলা হলেই তাদের অর্থনীতি হচ্ছে টালমাটাল হয়ে যায়, ডলারের কাছে তাদের অর্থনীতি হচ্ছে দুর্বল হয়ে যায়। কিন্তু এই আরব দেশগুলোর অর্থনীতি কোনো সময় দুর্বল কেন? আমেরিকার কথা হচ্ছে আমি তোমাকে অর্থনৈতিক নিশ্চয়তা দেবো। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক নিশ্চয়তা দেবো। ভাই তুমি হচ্ছে কি বলে, তুমি রাজতন্ত্র চালাও আর তুমি সেখানে হচ্ছে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করো, তুমি যা করো কোনো সমস্যা নাই, তুমি ক্ষমতায় থাকবা সেটা আমি নিশ্চিত করব। আরেকটা হচ্ছে নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, তোমার উপরে কেউ টাচ তো দূরের কথা, তোমার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। সেখানে কি হলো, এই দেশগুলো প্রথমবারের মতো স্পষ্টভাবে উপলব্ধি করলো যে আমেরিকার এই ঘাঁটিগুলো তাদের এই 3 ধরনের নিরাপত্তার কোনোটার জন্যই না, বরং শুধুমাত্র এবং একমাত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য, ইসরায়েলের নিরাপত্তার জন্য। এটা তারা স্পষ্টভাবে দেখলো। এরপরে আরেকটা হচ্ছে এই যে 2রা মার্চ কুয়েতে ভুলবশত 3টা মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার যে ঘটনা, সেই ঘটনাটা কি বোঝালো? সেই ঘটনাটা বোঝালো যে এই উপসাগরীয় অঞ্চলে সে যে বিশাল টাইপের একটা চেইন অফ কমান্ড এবং পুরো সিস্টেমটাকে তার নিরাপদ এবং একেবারে নিখুঁতভাবে তৈরি করেছে বলে যেই জিনিসটা এতদিন ধরে খাইয়েছিল, সেটা আসলে সঠিক না। এই উপসাগরীয় অঞ্চলে আকাশ প্রতিরক্ষা কমান্ড, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই 3টাতেই বিশৃঙ্খলা আছে, এই 3টাতেই বিশৃঙ্খলা অবস্থা প্রকাশ পেয়েছে। যুদ্ধ বিমান উড়াচ্ছে এক পক্ষ, এক গ্রুপ,
আর এক গ্রুপ সেই যুদ্ধ বিমানকে শত্রু যুদ্ধ বিমান মনে করে সেখানে মিসাইল মেরেছে। তার মানে হচ্ছে তাদের নিজেদের মধ্যেই সমন্বয়ের অভাব আছে। এটাকে যদি অন্যভাবে বলি যে উপসাগরীয় প্রতিরক্ষা কাঠামো যেটা আমেরিকা তৈরি করেছিল সেটা খণ্ডিত হয়েছে এবং আকাশ প্রতিরক্ষার সামগ্রিক চিত্র পুরোপুরি সমন্বিত নয়। এরপরেরটা আরো বড় যে ঘটনা সেটা হচ্ছে কি, উপসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো এই যুদ্ধ শুরু হওয়ার পরে কি হয়েছিল, স্কাইলাইট নামে একটা ট্যাঙ্কার মার্চের 1 তারিখ ডুবে যায়, আক্রমণ করা হয়। এবং ঠিক একই দিন আমেরিকার যেটা বললাম যে ইউএসএস লিঙ্কন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু এই হামলাটা মনস্তাত্ত্বিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ হচ্ছে এই হামলার পর 4টা ড্রোন দিয়ে হামলা করেছিল, ব্যর্থ হয়েছে, কিন্তু এই হামলার পর কি করতে হয়েছে, বিমানবাহী রণতরীটি এবং তার আশেপাশে থাকা যে হচ্ছে ব্যাপক পরিমাণে স্ট্রাইক ফোর্স যেটা বলে অনেকগুলো যুদ্ধ বিমান, তারা সহ পুরোপুরি তারা কি করেছে, আরো নিরাপদ জলসীমায় চলে গেছে, দক্ষিণ দিকে সরে গেছে। আবার এই স্কাইলাইট জাহাজের আক্রমণের পরও আরো 4টা জাহাজে আক্রমণ করা হয়েছে। এটা আমাদেরকে কি মনে করিয়ে দেয়, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় 1980-র দশকে যে ট্যাঙ্কার যুদ্ধ সেই ট্যাঙ্কার যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। এই ট্যাঙ্কার যুদ্ধ কি ঘটে, ট্যাঙ্কার যুদ্ধ হলে অর্থাৎ আপনি যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিবেন এবং সেখানে এই যুদ্ধ জাহাজগুলোকে, এই তেলবাহী জাহাজগুলোকে আপনি যখন আক্রমণ করবেন তখন কি হয়, অনেকগুলো ঘটনা ঘটে যেটা এই যুদ্ধের সাথে সম্পৃক্ত না। সিম্পল হিসাব, যুদ্ধের সাথে সম্পৃক্ত না। 1 নম্বর হচ্ছে এই অঞ্চল থেকে কোনো জাহাজ সামনে যাবে না, আগাবে না। কেন আগাবে না জানেন? কারণ হচ্ছে একটা পণ্যবাহী জাহাজ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই পণ্যবাহী জাহাজকে আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাগুলোর কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত ব্রিটেন থেকে পরিচালিত হয়। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি ওই জাহাজকে ইন্স্যুরেন্স না দেয়, জাহাজ চলাচল করতে পারে না। ইন্স্যুরেন্স হচ্ছে যে ভাই তোমার জাহাজে যত পণ্য আছে, যত মাল আছে, এই সবগুলোর দায়িত্ব আমি নিলাম, তুমি আমাকে কিছু টাকা দিবা। যেমন ধরেন লাইফ ইন্স্যুরেন্স কি হয়, যে ভাই তোমার লাইফের দায়িত্ব আমি নিলাম, তুমি মাসে মাসে আমাকে হচ্ছে টাকা দেবে, অল্প কিছু টাকা দেবে। এটা কেন করে? এটা করে কারণ হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি জানে যে আমি যদি ইন্স্যুরেন্স করি হয়তো 2 জন মারা যাবে, কিন্তু 2 লাখ মানুষের কাছ থেকে আমি টাকা পাবো, ব্যাপক পরিমাণে টাকা পাবো। এবং ইন্স্যুরেন্স কোম্পানির এই ইন্স্যুরেন্স গুলো করার ক্ষেত্রে অনেকগুলো হিসাব নিকাশ থাকে। আপনার মানে লেটেস্ট হচ্ছে আপনার শরীর চেক করবে, আপনার বড় ধরনের কোনো অসুখ বিসুখ আছে কিনা, আপনার হচ্ছে ক্রনিক্যাল কোনো অসুখ বিসুখ আছে কিনা, সেগুলো দেখে যখন দেখবে যে আপনি সুস্থ সবল একটা মানুষ, বলবে ঠিক আছে আপনাকে আমি ইন্স্যুরেন্স দিলাম। গাড়ির ইন্স্যুরেন্স গুলো যেভাবে হয় যে আপনার গাড়ি যদি হচ্ছে ভালো থাকে, একেবারে নতুন থাকে, তখন লুফে নেয় যে আসো তোমাকে আমি ইন্স্যুরেন্স দেবো। আপনার গাড়ি যদি বেশি দিনের থাকে, আপনার গাড়িতে যদি হচ্ছে কোনো সমস্যা থাকে, না ভাই এই ইন্স্যুরেন্স আমি দেবো না, এরকম একটা অবস্থা। তো এই যে পণ্যবাহী জাহাজগুলো, এই পণ্যবাহী জাহাজগুলোর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা ইন্স্যুরেন্স ইস্যু করবে না। কারণ হচ্ছে এখানে একটা জাহাজ ডুবে যাওয়া মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকার ইন্স্যুরেন্স। তো সে একটা জাহাজের জন্য ধরেন ইন্স্যুরেন্স নেয় হচ্ছে কথার কথা 1 কোটি টাকার একটা জাহাজের জন্য সে ইন্স্যুরেন্স নিল 2 লাখ টাকা। এখন এই ক্ষেত্রে সে বলবে যে না ভাই আমি তোমাকে ইন্স্যুরেন্স দেবো না, অথবা তোমাকে আমি ইন্স্যুরেন্স দেবো কিন্তু অনেক বেশি, কারণ রিস্ক বেশি হলে ইন্স্যুরেন্সের খরচ বেশি। তো যেই জাহাজটা পণ্য পরিবহনের জন্য খরচ করতো কথার কথা $2,000, $2,500, $5,000 একটা ট্যাঙ্ক, এই একটা কন্টেইনারের জন্য, সেখানে যদি আপনার একটা কন্টেইনারের জন্য খরচ হয় $10,000, আপনি ওই কন্টেইনার নিয়ে এসে ব্যবসা তো করতেই পারবেন না, দাম আরো অনেক বাড়বে। আর যদি জাহাজ ইন্স্যুরেন্স না পায়, জাহাজগুলো যাবে না। সিম্পল বোঝানোর চেষ্টা করছি, এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে, যদি কোনোদিন সময় পাই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে এই মানে নৌপথের এই ইন্স্যুরেন্সের বিষয়টি। এখন গেল এটা। দ্বিতীয়টা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে যেটা হয়, যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে জাহাজ ট্র্যাকিং তথ্য এবং